প্যানক্রিয়াস অগ্নাশয় যেটাকে বলে আর কি বাংলায়, হ্যাঁ, এটা রিলেটেড কিছু রোগ করব আজকে। করব হচ্ছে টোটাল কথা হচ্ছে যে প্যানক্রিয়াসের ইনফ্লামেশনটা। প্যানক্রিয়াস রিলেটেড অনেক রোগ আছে, আর এই অর্গানটা এমন একটা অর্গান যেটার কারণে আমাদের বডিতে যত অর্গান আছে, হার্ট বলেন, লিভার বলেন, কিডনি বলেন, ব্রেন বলেন, যা আছে যা আছে সবগুলো ফেলিওর হতে পারে, ঠিক আছে? এবং এটা খুব দ্রুতই ঘটে। তাহলে এই প্যানক্রিয়াসটা অনেক ইম্পর্টেন্ট না? তাহলে আজকে স্বাধীনতার পরের দ্বিতীয় স্বাধীনতা তো একবার হয়ে গেছে, দ্বিতীয় স্বাধীনতার পরের ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে? যারা করতেছে না আল্লাহ জানে, হয়তো এইভাবে মোবাইল দিয়ে হয় না। আসলে আমরা যেমনি কথা বলি, একজনের সাথে আরেকজনের সাথে কথা বলে যে রিলেটেড কোশ্চেন করা হয়, এটা হয় না, ঠিক আছে? প্যানক্রিয়াসটা হচ্ছে যে অগ্নাশয়, এটা দেখতে এরকম। কই কালি কই? লাগবে না। এটা হচ্ছে যে প্যানক্রিয়াস যদি ধরেন, প্যানক্রিয়াসের কয়েকটা পার্ট আছে। এই অংশটা হচ্ছে হেড, এটা হচ্ছে নেক, আর এটা হচ্ছে বডি, এটা হচ্ছে টেল। তাহলে একটা মাথা আছে, একটা ঘাড় আছে, একটা শরীর আছে, আর একটা হচ্ছে লেজ আছে, ঠিক আছে? এই চারটা জিনিস হচ্ছে যে প্যানক্রিয়াসের অংশ। এখন আসেন, এই প্যানক্রিয়াসটা লম্বায় কতটুকু হয়? এখান থেকে যদি শুরু করি একবারে এই পর্যন্ত, 12 সেন্টিমিটার টু 14 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে, মানে 12 থেকে 14 সেন্টিমিটার পর্যন্ত হইতে পারে। এখন এই জিনিসটা এত বড় একটা জিনিস, এটা অনেক জায়গা নেওয়ার কথা না, আমরা পাওয়ার কথা, হাতে পাওয়ার কথা, এরকম না, কিন্তু এটা মোটাই কম, বুঝছেন কি না? মানে থিকনেসটা কম। থিকনেসটা হচ্ছে মাত্র 1.5 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত। তাহলে এটা হচ্ছে লেংথ, মানে লম্বায় কতটুকু, আর এটা হচ্ছে থিকনেস, সে মোটাই কতটুকু, ঠিক আছে? দুইটা জিনিস আলাদা, একটা হচ্ছে যে আমার পাশ কতটুকু আছে, আর একটা হচ্ছে লম্বায় কতটুকু আছে। আর এটা একটু ব্যান্ড হয়ে থাকে, দেখছেন কিনা? জিনিসটা নর্মালি যদি আমি থাকতাম এমনি থাকার কথা ছিল, কিন্তু সে একটু ব্যান্ড হয়ে থাকে। এরকম ব্যান্ড হয়ে থাকার কারণে তার জায়গা বেশি লাগে না, বুঝছেন নি? তাহলে এটা হলো প্যানক্রিয়াস। এখন আসেন ওজন কতটুকু? এটা ওজন মাত্র 80 গ্রাম। তাহলে সবার ক্ষেত্রে তো আর 80 গ্রাম হবে না, প্লাস মাইনাস থাকে, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে যে প্যানক্রিয়াস। আচ্ছা, এখন আসেন, প্যানক্রিয়াস থেকে প্রতিনিয়ত মানে প্রতিদিন 24 ঘন্টা যদি হিসাব করেন, 1 থেকে 2 লিটার অ্যালকাইল বা অ্যালকালাইন কেমিক্যাল কি হয়, নিঃসৃত হয়। কি নিঃসৃত হয়? অ্যালকালাইন। অ্যালকালাইন কেন বলা হয়েছে? এটার পিএইচ হচ্ছে 7 থেকে 8.3। আমরা জানি যে 7.4 হচ্ছে যে পিএইচের শূন্য। পিএইচের শূন্য যদি ধরা হয় কত? 7.4। এবং 7-এর নিচে যদি চিন্তা চলে আসে তাহলে এটা হচ্ছে অ্যাসিডিক ফ্লুইড, আর যদি 7-এর উপরে চলে যায় তখন এটা হচ্ছে কি? অ্যালকালাইন ফ্লুইড। মানে হচ্ছে যে আমার এখান থেকে প্যানক্রিয়াস থেকে কী বের হচ্ছে? অ্যালকাইল বা অ্যালকালাইন প্রোডাক্টগুলো বের হচ্ছে, যেটা কখন বের হবে? যখন আমি খাবো, কোনো কিছু খাবো, এর আগে না, ঠিক আছে? এখন এই যে প্রোডাক্টটা বের হয়েছে, এটা কি করে? এটা আরেকটা কেমিক্যাল নিঃসরণ করে, হ্যাঁ। প্যানক্রিয়াটোকাইনিন, এই যে কেমিক্যালটা নিঃসরণ হচ্ছে, এটা যদি নিঃসরণ না হয়, আমাদের প্যানক্রিয়াস থেকে কোনো এনজাইম নিঃসরণ হবে না। কি হবে না? এনজাইম নিঃসরণ হবে না। যদি এনজাইম নিঃসরণ না হয় তখন কি হবে? দেখেন, এনজাইম যদি না হয় তাহলে আমাদের খাবার যে খাচ্ছি আমরা, খাবারগুলো হজম হবে না, বুঝছেন কি না? তাহলে দেখেন, প্রথমে কি অ্যালকালাইন একটা প্রোডাক্ট বের হলো, প্রোডাক্টটা হচ্ছে কি? প্যানক্রিয়াটোকাইনিন, হ্যাঁ, প্যানক্রিয়াটোকাইনিন। এই প্যানক্রিয়াটোকাইনিনটা যদি না হয় তখন এনজাইম আসবে না। এনজাইম না হলে এই যে আমরা খাইলাম, খাওয়ার কারণে কি হচ্ছে? প্রোডাক্টগুলো বের হওয়ার কথা, বের হচ্ছে না, কিছু হচ্ছে না, তার মানে আমার খাবারগুলো আমার কাছে রয়ে গেল, ঠিক আছে? এটা একটা জিনিস। তাহলে এই প্যানক্রিয়াসটা তাহলে কার সাথে সম্পর্ক আছে চিন্তা করেন তো একটু। না, আপনি তো খাইছেন, ওটা ঠিক আছে, পাকস্থলীর সাথে এটা হচ্ছে ইনডাইরেক্টলি আর কি, যেহেতু খাওয়ার পরে বের হয়, স্টিমুলেশন পায়। এই যে লিভার থেকে, লিভারের গল ব্লাডার, লিভারের পিছনে আমরা যে গল ব্লাডারটা পড়ছিলাম, মনে আছে কিনা? এই গল ব্লাডারের সাথে এটা সম্পর্ক আছে, বুঝছেন কিনা? তাহলে আজকে দেখবেন
এই যে প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হবে হচ্ছে গল ব্লাডারের কারণে। কার কারণে? গল ব্লাডারের কারণে। গল ব্লাডারের মধ্যে যদি পাথর থাকে তখন হচ্ছে যে প্যানক্রিয়াস ইনফ্লামেশন হয়। আমি যদি মানে অ্যালকোহল সেবন করি তাইলে হচ্ছে যে প্যানক্রিয়াটাইটিস হবে। কারণ অ্যালকোহল কোথায় যায়? সেম লিভারে যায়, লিভার থেকে গল ব্লাডার হয়ে প্যানক্রিয়াসে আসে। এই কারণেই এই জিনিসগুলো হয়, বুঝছেন? আচ্ছা, এখন আসেন কিছু রোগ লেখেন প্যানক্রিয়াসের মধ্যে হয়, মানে এগুলো জানতেই হবে। প্যানক্রিয়াস ছোট্ট একটা জিনিস কিন্তু মরণঘাতী, এটা যদি কেয়ার না করেন একবারে মরণঘাতী। আচ্ছা, 1 নাম্বার লেখেন জন্মগত কিছু রোগ আছে। জন্মগত রোগ প্যানক্রিয়াসের মধ্যে, যেটা আমার জন্মের সাথে সাথে হইতে পারে কোনো কারণ ছাড়া। ঠিক আছে, এখন যদি বলেন যে তাহলে কারণ ছাড়া কেমনে হবে? কারণ ছাড়া হচ্ছে কি, এটা ডেভেলপমেন্টাল ঘাটতি। আমার যখন ডেভেলপ হচ্ছে তখন আমার শরীরে যে ঘাটতিটা থেকে যায়। এই যে মাকে কেন বলা হয় সুষম খাদ্য খাবেন, ভালো খাবার খাবেন, ভালোভাবে চলবেন, এটাই তো কারণ, ঠিক না? এরপর আমরা অ্যানুয়াল স্ক্যান করি না? 27 সপ্তাহ গেলে, 28 সপ্তাহ চলে গেলে এরপরে অ্যানুয়াল স্ক্যান করি। কেন করি? যাতে বাচ্চাটা এসে দুনিয়াতে নিজে কষ্ট না করে, আবার হচ্ছে কি ফ্যামিলিকে কষ্ট না করে। তখন করলাম, করে আমি এটা এক্সপেল করে দিলাম, ভালো না? সারা জীবন বয়ে যাওয়ার থেকে একদিন কষ্ট করা ভালো না? এইটাই। আচ্ছা, তাহলে লেখেন অ্যানুলার প্যানক্রিয়াস। অ্যানুলার, ANULAR, এটা অ্যানুলার প্যানক্রিয়াস। এটা একটা শব্দ, অ্যানুলার প্যানক্রিয়াস। এরপরে লেখেন প্যানক্রিয়াটিক গল ব্লাডার। প্যানক্রিয়াটিক গল ব্লাডার, প্যানক্রিয়াটিক গল ব্লাডার। এরপরে লেখেন পলিসিস্টিক ডিজিজ। পলিসিস্টিক ডিজিজ। এরপর লেখেন সিস্টিক ফাইব্রোসিস। লিখছেন? এরপর লেখেন কোলেডোকল সিস্ট। আচ্ছা, এই যে দেখেন সিস্টিক ফাইব্রোসিস, তারপরে কোলেডোকাল সিস্ট। এই সিস্টটা কি? সিস্টটা হচ্ছে একটা পানির থলি। কিসের থলি? যদি পানির থলি থাকে। এখন আসেন নর্মাল পানি না অ্যাবনর্মাল পানি, এগুলো হচ্ছে যে ফ্লুইডগুলো আমাদের জন্য ক্ষতিকর। এই ফ্লুইডগুলো যখন জমা হয়ে একটা সেলকে বাস্ট করে দেবে, বাস্ট করে হচ্ছে যে কি থলের মতো আচরণ করবে। হ্যাঁ, পলিথিনের মধ্যে পানি রাখলে যেরকম ঝুলে থাকে না, এরকম থাকবে। এটা হচ্ছে যে সিস্ট, বুঝছেন কি না? তাহলে এগুলো সবগুলো হচ্ছে কি জন্মগত রোগ, প্যানক্রিয়াসের জন্মগত রোগ। এখন আসেন আমরা নিজেরা কি করি? আমরা যখন আমাদের রোগগুলো তৈরি করি, কি কি রোগ তৈরি করি দেখেন। 1 নাম্বার, এই যে আমাদের কিছুদিন আগে হয়েছে, আন্দোলন হয়েছে। আন্দোলনের সময় কেউ একটা ছুরি মারলো, সে কি জানে কোন জায়গায় কি আছে? মেরে দিল একটা জায়গায়, ধরুন আপনার প্যানক্রিয়াসটা ইনজুরি করে দিল, এটা একটা জিনিস। তাহলে ইনজুরি টু দ্য প্যানক্রিয়াস, এটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ড মানে হচ্ছে কি নিজের অর্জন, ঠিক আছে? আমি যেটা অর্জন করতেছি, তাহলে এটা একটা ডিজিজ কিন্তু। হ্যাঁ, প্যানক্রিয়াটিক ইনজুরি লেখেন। লিখছেন? আচ্ছা, লেখেন ওই যে প্যানক্রিয়াটিক লেখা আছে তো, প্যানক্রিয়াটিক ইনজুরি লিখছেন? আচ্ছা, এরপরে লেখেন প্যানক্রিয়াটিক টিউমার। প্যানক্রিয়াটিক টিউমার মানে প্যানক্রিয়াসের মধ্যে টিউমারও হয়, ঠিক আছে? আজকে যারা খাতা আনে না তাদের লস, আজকে লেখা আছে প্যানক্রিয়াটিক টিউমার। টিউমার আর কি, এটা ইনজুরি টু প্যানক্রিয়াস লেখেন, আর হচ্ছে প্যানক্রিয়াটিক টিউমার। প্যানক্রিয়াটিক টিউমার। এরপরে লেখেন হচ্ছে যে যেটা আজকে আমরা পড়বো ডিজিজটা, প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস আইটিস মানে কি? কোনো শব্দের শেষে কোনো অর্গানের সাথে এরকম আইটিস যদি থাকে, এটা কি বলছিলাম গতদিন? বলছিলাম প্রদাহ, ইনফ্লামেশন। হ্যাঁ,
ঠিক আছে, তাহলে একজন খালি পড়াশোনা করছে, বাকিরা নাকে তেল দিয়ে ঘুমাইছে, স্বাধীনতা উপভোগ করছে। 2 সপ্তাহ হয়েছে কিন্তু ক্লাস কেউ পড়ে নাই। আর আপনারা তো ছোটো না, আপনাদেরকে তো আমি বলতে পারি না যে হ্যাঁ পড়েন নাই কেন, এটা তো বলতে পারি না আমি, তো পড়তে হবে। এখন আসেন প্যানক্রিয়াস কয় ধরনের, সরি প্যানক্রিয়াটাইটিস কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট কোনটা? যেটা ইমিডিয়েটলি 1 সপ্তাহের মধ্যে বা এই ব্যথাটা, তবে প্যানক্রিয়াসের ক্ষেত্রে 1 সপ্তাহ না, হ্যাঁ প্যানক্রিয়াসের ক্ষেত্রে প্রথমবার যখনই উঠবে, সেটা যদি প্রথম ব্যথা হয় এবং প্রথম ব্যথায় যদি আমি ইনভেস্টিগেশন করে এবং ক্লিনিক্যালি যদি ডায়াগনোসিস করি, কতক্ষণ মধ্যে? 24 ঘন্টার মধ্যে। কয় ঘন্টার মধ্যে? 24 ঘন্টার মধ্যে। এটার ইনভেস্টিগেশন যখন বলবো তখনই বুঝবেন যে হ্যাঁ কথাটা ঠিক ছিল, এখন হয়তো বুঝতেছেন না। হ্যাঁ, তাহলে অ্যাকিউটটা কখন বলবো? 1 দিনের মধ্যে। কয় দিনের মধ্যে? 1 দিনের মধ্যে হচ্ছে অ্যাকিউট। এটা আবার 2 ধরনের, একটা হচ্ছে মাইল্ড আর একটা হচ্ছে সিভিয়ার। মডারেট বলতে কোনো শব্দ নাই প্যানক্রিয়াসের ক্ষেত্রে, হ্যাঁ যে কোনো রকম আছে এরকম কোনো শব্দ নাই। একটা হচ্ছে নাই মানে ব্যথা যেটা, এটা চলে, সমস্যা নেই। আর একটা হচ্ছে কি? সিভিয়ার। সিভিয়ার অ্যাকিউটের মধ্যে কয় ধরনের আছে? 2 ধরনের, একটা হচ্ছে মাইল্ড আর একটা হচ্ছে সিভিয়ার। হ্যাঁ ঠিক আছে। আর একটা হচ্ছে ক্রনিক সরি প্যানক্রিয়াটাইটিস, আর একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। লিখছেন? প্যানক্রিয়াটাইটিস, এই যে প্যানক্রিয়াটাইটিসের 2টা টাইপ, একটা অ্যাকিউট আর একটা ক্রনিক, এটাই আর কিছু না। এখন আসেন তাহলে আমরা আজকে মূল রোগ, যেটা মূল অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা পড়বো। কি পড়বো? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তাহলে যদি সংজ্ঞা লেখেন, সংজ্ঞা ডেফিনেশন যেটাকে বলে, হ্যাঁ প্যানক্রিয়াটাইটিসের ডেফিনেশনটা হচ্ছে ইট ইজ ইনফ্লামেশন অফ দি, লেখেন ইট ইজ দ্য ইনফ্লামেশন অফ দি গ্ল্যান্ড প্যারেনকাইমা অফ প্যানক্রিয়াস। ইট ইজ দ্য ইনফ্লামেশন inflammation of the gland parenchyma of pancreas. It is the inflammation of the gland parenchyma of pancreas. এটা প্যারেনকাইমাটা হচ্ছে প্যানক্রিয়াসের একটা অংশ যেখানে এই ইনফ্লামেশনটা হয়। হ্যাঁ লিখছেন? গ্ল্যান্ড প্যারেনকাইমা, PARANCHYMA, গ্ল্যান্ড প্যারেনকাইমা। আচ্ছা লিখছেন? লিখছেন কিনা? আচ্ছা এখন আসেন কিভাবে বুঝবেন যে এটা প্যানক্রিয়াটাইটিস। হ্যাঁ অ্যাবডোমিনাল পেন তো আরও হয়েছে, এর আগে আমরা পড়ছিলাম না? অ্যাবডোমিনাল পেন তো পড়ছিলাম, এর আগেও পড়ছি। আরও একটা কারণে পেটের আপার অ্যাবডোমিনাল পেন হতে পারে, ওটা রাইট সাইডেড বলছিলাম, মনে আছে কিনা? রাইট সাইডেড আপার অ্যাবডোমিনাল পেন। এখন যেটা, এটা পুরো পেটেই ব্যথা করতে পারে, ঠিক আছে? তাহলে সাথে আর একটা জিনিস দেখতে হবে, একটা এনজাইম বেড়ে যাবে। কি হবে? একটা এনজাইম বেড়ে যাবে। তাহলে 2টা জিনিস, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেন, সাথে হচ্ছে এনজাইম রেস থাকবে। কোন এনজাইমটা? সেটা হচ্ছে সেরাম অ্যামাইলেজ। কি লেস? অ্যামাইলেজ। কত ঘন্টার মধ্যে? মনে আছে না? একটু আগে বলছিলাম 24 ঘন্টার মধ্যে। তাহলে 24 ঘন্টার পরে কোনটা বাড়বে? তখনও একটা এনজাইম বাড়বে। আজকে শুরুতে আমি বলছিলাম এনজাইমের কথা, বলছিলাম না? আচ্ছা তাহলে এনজাইম 2টা, একটা হচ্ছে অ্যামাইলেজ আর একটা হচ্ছে লাইপেজ। কি কি কি? অ্যামাইলেজ। সেরাম মানে কি? ব্লাডের মধ্যে। হ্যাঁ মূলত এনজাইমের নাম হচ্ছে কি? অ্যামাইলেজ। এটা হচ্ছে এনজাইমের নাম। সেরাম মানে হচ্ছে ব্লাড, হ্যাঁ এখানে আর কিছু না। আর একটা হচ্ছে সেরাম লাইপেজ। এখন আসেন, একদিনের ব্যথায় আমরা কখনো ডাক্তারদের কাছে কি যাই? এই এখান থেকে ওষুধ নেই, ব্যথাটা উঠতে উঠতে তো সময় লাগে, ঠিক আছে? তাহলে আপনার কাছে যদি কেউ প্রথমে আসে পেটে ব্যথা নিয়ে, তখন আপনি যে পরীক্ষাটা দিবেন যে আমার আজকেই ব্যথা উঠছে, এখনই ব্যথা উঠছে, তাইলে হচ্ছে সেরাম অ্যামাইলেজ। যদি বলে যে না আমার গতকালকে, এখন কয়টা বাজে? ধরেন 3:30টায় বাজে ধরে নিলাম, যদি আর একটু বেশি, হ্যাঁ গতকালকে 2টা বাজে আমার ব্যথাটা উঠছে, এখন কিন্তু প্রায় 3:30, এখন আপনার কাছে আসছে,
তাহলে তখন আর আপনি শুধু শুধু বাড়তি খরচ করায় লাভ নাই, এমএলএস করায় লাভ নাই, কারণ 24 ঘন্টা পরে এমএলএসটা আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। ঠিক আছে, তখন লাইপেজটা বাড়ে। কোনটা বাড়ে? সেরাম লাইপেজ। তাহলে এরপরে ইম্পর্টেন্ট কোনটা আমার? সেরাম লাইপেজ। এই কারণে এটা হচ্ছে আইডেন্টিক্যাল, যেটা একমাত্র হ্যাঁ প্রথমে 24 ঘন্টার মধ্যে এমএলএস বাড়বে, 24 ঘন্টার মধ্যে বাড়তেই থাকবে। হ্যাঁ, ধরেন এখন করালেন 100%, একটু পরে করালে 150 হয়ে যাবে, এরকম করে করে বাড়তে থাকবে। নর্মাল লেভেলটা আমি বলে দেবো, একটু পরে বলছি। হ্যাঁ, এটা এখন কথায় আসছে তো এই জন্য বলে দিচ্ছি, আরও পড়া আছে, এমএলএস পর্যন্ত আস্তে আস্তে আরও পড়া আছে। ঠিক আছে, নর্মাল লেভেল আমি দুটাই বলে দেবো। এটার সাথে সাথে আরেকটা জিনিস বাঁচবে হচ্ছে যে আমাদের ইউরিনে এমএলএসটা বাড়বে। কোথায়? ইউরিনে। প্রথম 24 ঘন্টার মধ্যে। কতক্ষণের মধ্যে? প্রথম 24 ঘন্টার মধ্যে ইউরিনে বাড়বে। তাহলে দুইটা জায়গায় এমএলএসটাই বাড়বে। আর যদি 24 ঘন্টা ক্রস করে ফেলে, মানে একদিন শেষ, তখন যদি ব্যথা নিয়ে আসে, তখন একটাই টেস্ট করাবেন। কোনটা করাবেন? সেরাম লাইপেজ। বললামই তো 24 ঘন্টার পরে একটাই, সেরাম লাইপেজটা করাবেন। হ্যাঁ, আর লাইপেজটা বাড়বে শুধু ব্লাডে, লাইপেজটা শুধু ব্লাডে। আচ্ছা, লাইপেজ এমএলএস দুই জায়গায় বাড়ে, সেরাম এমএলএস আর হচ্ছে ইউরিন এমএলএস। এখন আসেন, এই যে প্যানক্রিয়াটাইটিস কেন হয়, কারণ কি, কজ? অনেকগুলো কারণ আছে, এর মধ্যে প্রথম দুইটা কারণই ইম্পর্টেন্ট। এক নাম্বার কারণ গতদিন যেটা পড়ছেন, গতদিন কি পড়ছিলাম আমরা? গত ক্লাসে, আমার ক্লাসে, এই যে আরেকজনের খাতা দেখে একটা ডিজিজ পড়ছেন। এর আগের ক্লাস তো ইন্ট্রোডাকশন এই সেই সং ছিল। একটা ডিজিজ পড়ছেন, একটা ডিজিজ ভুলে গেছেন। এর আগের ক্লাস আমরা কি কোন ডিজিজটা পড়ছি বলেন তো? কোথায় পাথর ছিল? কোথায়? গল ব্লাডার স্টোন ছিল। তাহলে এখানে এক নাম্বার কারণ কি হবে? কোনটার কারণে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে? গল ব্লাডার স্টোনের কারণে প্যানক্রিয়াটাইটিস হইতে পারে। এটার কত পার্সেন্ট দেখেন? পার্সেন্ট হচ্ছে 50 থেকে 70%। 50 থেকে 70% কারণই হচ্ছে গল ব্লাডার স্টোন। তাহলে গল ব্লাডার স্টোন থাকলে এখন থেকে কাউরে বলবেন আরে ওষুধ খান ভালো হয়ে যাব, বলবেন না? আর বলবেন না, কারণ এটা থেকে যে রোগটা হয় এটা মরণঘাতী, এটা মরণঘাতী। আপনার মারে ফেলতে এটা 10 মিনিটও চিন্তা করবে না। আমার একটা ছোট ভাই সেম রোগটা হইছে, আমার মনে আপনার কথা বুঝতেছি। এর তো ডাক্তার ওষুধ দিয়েছে, কোনো অপারেশনের কথা বলেন। আচ্ছা, আমরা এটা ডিসকাস করবো, হ্যাঁ, ক্লাস শেষে রাইখা দেন, সমস্যা নেই। বুঝছেন কি না? তাহলে কত পার্সেন্ট? 50 থেকে 70%। দ্বিতীয় হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধান হতে শুরু করে এ পর্যন্ত যত পাতি নেতা ছাতি নেতা আছে সবাই যেটা খায়, মদ অ্যালকোহল। সরি স্যার, এই যে প্রেসক্রিপশন এটা এই ওষুধগুলো ওরে দিই। আচ্ছা, আমার ইয়ার সহ দেখাইন, কাগজপত্র সহ দেখাইন, ঠিক আছে, আমি দেখব। বুঝছেন কি না? দ্বিতীয় কারণ কি? অ্যালকোহলিজম। দ্বিতীয় কারণ হচ্ছে অ্যালকোহলিজম। তাইলে এটা এই দিক থেকে অন্তত আমরা বলতে পারবো যে আমাদের হওয়ার চান্স একটু কম আছে, ঠিক আছে। কিন্তু আমরা তো আবার গোস্ত খাই বেশি, তাহলে হওয়ার চান্স কম নাই, দুইজনেরই আছে। তবে তাদের একটু বেশি, কারণ তারা কি মাংস খায় না? তারা মাংসও খায়, অ্যালকোহলও খায়, দুইটাই খায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যালকোহলিজমটার কজ হচ্ছে 25%, 25%। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধরেন কোনো কারণে আপনি অ্যাবডোমিনাল ট্রমা হলো, মানে কোনো কারণে আপনি ইনজুরি হয়েছেন পেটের মধ্যে, এটা একটা কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে অ্যাবডোমিনাল ট্রমা। 3 নাম্বার কারণ লেখেন অ্যাবডোমিনাল ট্রমা। 4 নাম্বার কারণ, সেটাও আমাদের নিজের কারণে হয়। দেখেন, আমাদের একটু হাতে ব্যথা হইতে পারে না, একটু পায়ে ব্যথা হইতে পারে না, কিচ্ছু হইতে পারে না, আমরা কি করি? হ্যাঁ 3 নাম্বার কারণ হচ্ছে অ্যাবডোমিনাল ট্রমা, মানে কোনো কারণে পেটের মধ্যে ইনজুরি হয়েছে, যেটা এটার কারণে হইতে পারে, ঠিক আছে। এটা তো আমরা প্রথমেই বলছিলাম। আচ্ছা, 4 নাম্বার কারণ যেটা, সেটাও আমাদের নিজেদের কারণ। নিজেদের কেন? দেখেন, আমরা কি করি? ক্যালসিয়ামটা একটু বেশি বেশি খাই না মাঝে মধ্যে? খাই কি না? তারপরে হচ্ছে যে দুধ এবং দুধের জাতীয় খাবার একটু বেশি খাই না কম খাই? কম খাই, আমাদের কাছে ভালো লাগে না? তাহলে এটা একটা কারণ। হাইপার ক্যালসিয়ামিয়া। হাইপার মানে বেশি, ক্যালসিয়ামিয়া মানে হচ্ছে ক্যালসিয়াম ব্লাডের মধ্যে বেশি। মিয়া মানে হচ্ছে ব্লাড, মিয়া মানে কি? ব্লাড। ক্যালসিয়াম মানে হচ্ছে ক্যালসিয়াম, এটা তো বুঝেনি। আর হাইপার মানে হচ্ছে বেশি, তাহলে হাইপার ক্যালসিয়ামিয়া মানে ব্লাডের মধ্যে ক্যালসিয়াম যদি বেশি হয়, তাহলে এটা 4 নাম্বার কারণ, ঠিক আছে। এরপরে লেখেন 5 নাম্বার হচ্ছে হাইপার প্যারাথাইরয়েডিজম। এখন দেখেন, আমাদের এই যে গলার মধ্যে 2টা গ্ল্যান্ড আছে। কয়টা গ্ল্যান্ড আছে? 2টা। একটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড।
তাহলে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি যদি বেড়ে যায়, মানে কার্যক্ষমতা যদি বেড়ে যায়, ঠিক আছে, এদিকে ধরেন এই যে এখন যে ট্রাঙ্ক রোড হতে শুরু করে একবারে মহিবাল পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আছে, এতগুলো ট্রাফিক কি দরকার আছে, আদৌ কি দরকার আছে? কিংবা ক্লাস 5 কিংবা ক্লাস 6-এর স্টুডেন্ট, তার কি কোনো ভূমিকা আছে ট্রাফিকের ক্ষেত্রে? সে কি কিছু বুঝে? সে কি জানে এই যে হেলমেট কয়জনে ব্যবহার করতে হবে একটা বাইকের মধ্যে? সে কি জানে শহরের মধ্যে হেলমেট শুধু একজনের জন্য বাধ্যবাধকতা আছে আইন অনুযায়ী, ঠিক আছে? শুধুমাত্র বাইক যে রাইড করতেছে, সে যে পিছনে বসবে তার লাগবে না, ঠিক আছে? সে তো এটা জানে না, সে কিন্তু দুইজনের ধরতেছে হেলমেট নাই কেন। দেখছেন না ভিডিওগুলো? আপনি বলতে গেলে কিন্তু আবার এই হয়ে যাবে। তাহলে কোনো কিছুই বেশি অতিরিক্ত ভালো না। তাহলে প্যারাথাইরয়েডিজমের এখান থেকে আমরা দূরে না যাই। প্যারাথাইরয়েডিজমের যদি অ্যাক্টিভিটি খুব বেশি হয়ে যায়, হাইপার হয়ে যায়, ঠিক আছে, তাইলেও আমাদের ক্ষেত্রে প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হবে। তাহলে হাইপার প্যারাথাইরয়েডিজম, এটা গেল 5 নম্বর কারণ। লিখছেন? এরপরে আসেন মেল নিউট্রিশন। যারা আমাদের দেশে গরিব শ্রেণীর মানুষ আছে, যারা খাইতে পারতেছে না, হ্যাঁ, তারা কি নিউট্রিশন খুব ভালোভাবে পাচ্ছে না খুব খারাপভাবে পাচ্ছে? খুব খারাপভাবে পাইতেছে, ঠিক না? তারা তো পাইতেছেই না, এই কারণেই খারাপভাবে বলা। তাহলে মেল নিউট্রিশন মানে নিউট্রিশনের অভাব যদি কারো থাকে, তখন তার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। লিখছেন? মেল নিউট্রিশন। লাস্ট কারণটা হচ্ছে ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক মানে হচ্ছে অজানা। ইডিওপ্যাথিক অজানা মানে এটা কোনো ক্লু খুঁজে পায় না। এরকম আছে না, অনেক ভালো মানুষ আছে, সে একবারে সব স্বাস্থ্য সচেতন, অ্যালকোহল তো জীবনে ধরে না, এরকম আছে না? হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? শেষ নাম্বার ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক IDIOPATHIC, ইডিওপ্যাথিক। লিখছেন? তাহলে এটা হচ্ছে যে আমরা যারা স্বাস্থ্য সচেতন তাদের ক্ষেত্রে যদি প্যানক্রিয়াসের কোনো কারণে ইনফ্লামেশন হয়, যে কারণটা খুঁজে পাওয়া যায় নাই, সেটা হচ্ছে কি ইডিওপ্যাথিক। তাহলে এগুলো হচ্ছে কারণ। হ্যাঁ, আরও অনেক কারণ আছে, এগুলো হচ্ছে মোটামুটি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন আসেন একটা পেশেন্ট আপনার কাছে কিভাবে আসবে, ক্লিনিক্যাল ফিচার। সে আসে কি কি বলবে যে আমার এই সমস্যা হচ্ছে। প্রথমে আমরা বলছিলাম না অ্যাবডোমিনাল পেন, তাহলে এটা এক নাম্বারে সে বলবে যে আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে, কম ছিল কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? লেখেন অ্যাবডোমিনাল পেন, ক্লিনিক্যাল ফিচার দিয়ে লেখেন। সাইন অ্যান্ড সিমটম তো অনেক আলাদা জিনিস। সাইনটা হচ্ছে যে যদি আপনি যেটা এক্সামিনেশন করে পাবেন সেটা হচ্ছে সাইন, আর যেটা পেশেন্ট বলবে সেটা হচ্ছে সিমটম। আর যদি সব একসাথে লিখে ফেলেন তাহলে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার, শেষ, সহজ হিসাব, ঠিক আছে? তাহলে এক নম্বরে কি বলবে? অ্যাবডোমিনাল পেন, প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে আমার কাছে আসছে বা আপনার কাছে আসছে, এরকম একটা কন্ডিশন সে জানাবে, সেটা বলবে। এখন আপনি কি করবেন? পেটে ব্যথা তো হইতেই পারে, যে কোনো কারণে হইতে পারে। আপনি কি জিজ্ঞেস করবেন? কোন জায়গায় প্রথমে ব্যথাটা শুরু হয়েছে? এক আঙ্গুল দিয়ে দেখান। কয় আঙ্গুল দিয়ে? এক আঙ্গুল দিয়ে দেখান কোন জায়গায় ব্যথা হচ্ছে। তখন সে বলবে আমার এই জায়গাতে ব্যথা। কোন জায়গাতে? এই যে এই জায়গায়। এই জায়গার নাম কি? আপনাদের জিএটি কিন্তু পড়াইছে, হ্যাঁ, আপনাদের আরেকটা স্যার আছে না, উনি কিন্তু পড়াইছে জিআইটি। তাহলে বলতে পারবেন না যে আমি এই জায়গাটার নাম জানি না। এই জায়গাটার নাম হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। কি রিজিয়ন? ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। এই জায়গাতে প্রথমে ব্যথা হয়েছে। সে এটাও বলতে পারে আমার মনে হয় হার্টে খুব প্রচণ্ড ব্যথা করতেছে, হার্টের কোনো সমস্যা নেই কেন, এভাবে আসিও বলতে পারে, ঠিক আছে? ভয় থাকতে পারে তার কাছে, হ্যাঁ। তাহলে সে কি বলবে? ইপিগ্যাস্ট্রিক পেন। আচ্ছা, এরপরে আপনি বলবেন যে আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এখানে ব্যথা শুরু হয়েছে, ভালো তো আর বলা যাবে না, ভালো বলে মাই দিব, এখন আবার জনগণ গরম আছে। তখন বলতে হবে যে তাহলে এই ব্যথাটা আর কোথাও করতেছে কিনা, বা সাথে সাথে অন্য কোথাও ব্যথাটা গেছে কিনা। তখন সে বলবে যে পিছনের দিকেও ব্যথাটা আমার লাগতেছে, ঠিক আছে? তাহলে রেডিয়েটটা কোথায় করতেছে? ব্যাকে। ব্যথাটা শুরু হয়েছে কোথায়? ইপিগ্যাস্ট্রিক রিজন। এটা মাথায় রাখবেন, ইপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা শুরু হয়েছে, ব্যথাটা গেছে কোথায়? ব্যাকে চলে গেছে। তাহলে এটাই এক নাম্বার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল কন্ডিশন, যেটা আপনাকে আসি সে বলবে। এবং আপনি এই 2 থেকে 3টা কোশ্চেন করতে হবে, নাহলে আপনি ওই যে আগের দিনের মতো ইঞ্জেকশন দিয়ে দেবেন, ঠিক আছে? সব ইঞ্জেকশন সব জায়গায় দেওয়া যাবে না। আগের দিন আমরা কি দিয়েছিলাম? সেফট্রিয়াক্সন দিয়েছিলাম, মেট্রোনিডাজল দিয়েছিলাম। আজকে দেখবেন যে আমরা সেফট্রিয়াক্সনও দিব না, মেট্রোনিডাজলও দিব না, ঠিক আছে? তাহলে ওষুধগুলো এমনি এমনি বাইর হয় নাই, ঠিক না? আচ্ছা, লিখছেন? এরপরে দেখেন ব্যথাটা ওই দিন যে বলছিলাম, মনে আছে কিনা, মোহাম্মদিয়ান প্রেয়ার বলছিলাম না? মোহাম্মদিয়ান প্রেয়ার মানে নামাজের মতো
ভং যদি করে, ভং বলতে এটা খারাপ ওয়ার্ড না, হ্যাঁ, এটা যদি মানে কন্ডিশনে যদি থাকে যে আমি নামাজের সিজদায় চলে যাচ্ছি এরকম একটা কন্ডিশনের মতো যদি থাকে তার কাছে ভালো লাগে, অথবা দাঁড়ানো থেকে সে যদি বসে তার ব্যথাটা একটু কমে, বসা থেকে সে যদি একটু শোয়ে তার ব্যথাটা একটু কমে, এইসব কন্ডিশন যদি সে বলে আপনাকে ধরে নিতে হবে যে এটা প্যানক্রিয়াটাইটিসের ব্যথাই খুব সম্ভবত, কারণ আপনি তখনও কনফার্ম না, আপনাকে দুইটা জিনিস দিয়েই কনফার্ম করতে হবে। একটা হচ্ছে ক্লিনিক্যাল আই, মানে আপনি চোখ দিয়ে যেটা দেখছেন, যেটা জানছেন, যেটা বুঝতেছেন, এটা একটা জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এরপরে দ্বিতীয় কন্ডিশন যেটা, সে হচ্ছে বমি বমি ভাব বলবে, যেটাকে আমরা নজিয়া বলি। কি বলি? নসিয়া বলি না, নসিয়া অ্যান্ড ভমিটিং। আচ্ছা, তাহলে বমি বমি ভাব বলতে পারে। 3 নাম্বার, রিপিটেডলি ভমিটিং হবে, মানে বারবার বমি করতেই থাকবে, বমি বন্ধ হওয়ার কোনো মানে অবকাশ আমরা দেখতেছি না, মানে সুযোগ হইতেছে না তার, এরকম। এমন না যে সে খুব বেশি খাচ্ছে, এরকমও বলবে না যে আমি এটা খাওয়ার পরে বমি করতেছে, এরকম বলবে না। সে বলবে কি শুধুমাত্র বমি হচ্ছে, যখন তখন বমি হচ্ছে, এরকম একটা জিনিস। তাহলে পেটে ব্যথা, বমির ব্যাগ অথবা বমি দুইটার একটা থাকবেই, ঠিক আছে। 3 নাম্বার, সে হেঁচকি দিবে। কি দিবে? হেঁচকি দিবে। গত দিনকে আমরা এটা বলছিলাম, হেঁচকির কথা বলি নাই, বমির কথাও কিন্তু। হিক্কাপ HICCUP, হিক্কাপ। তাহলে সে হেঁচকি দিবে, ঠিক আছে। মনে থাকবেন এই জিনিসগুলো দিয়েই আপনি দেখবেন যে ডায়াগনোসিস করতে পারবেন। অনেকের আপনি ডায়াগনোসিস করে কি করতে পারবেন, বাড়িতে রোগ ভালো করতে পারেন। সবাইকে হসপিটালে ভর্তি হতে পারে? আমার মেডিনোভাতে একদিন যদি আপনি নর্মালি থাকেন কোনো ওষুধ ছাড়াও 3000 টাকা লাগে, ঠিক আছে। 2 দিন থাকলে 6000 টাকা। এবং প্যানক্রিয়াটাইটিস এমন একটা রোগ আপনার অনেক দিন থাকতে হতে পারে, ব্যথা কমে যাবে, ঠুস করে আবার ব্যথা বেড়ে যাবে। তাহলে আপনি যদি জিনিসটা বুঝেন, সাথে পরীক্ষাগুলো করতে দেন তাকে, পরীক্ষাগুলো অবশ্যই করাবেন। বাড়িতে আসছে এর মানে এনে যে আমি পরীক্ষা করাবো না, পরীক্ষা করতে দিবেন, বলে অন্তত একটা পরীক্ষা করো, আলটা করার দরকার নাই, এই পরীক্ষাটা করো। তা আপনি ওই যে সব রিলেটেড যদি মিলে যায়, তাহলে যদি আপনি একটা পরীক্ষা করেন সমস্যা আছে না। যখন দেখবেন যে হ্যাপাজার্ড হইতেছে, এটার সাথে গলব্লাডারের সাথে মিলে যাচ্ছে, আমরা যে গতদিন যে ডিজিজগুলো পড়ছি ওই ডিজিজের কন্ডিশনের সাথে আজকের কন্ডিশন হ্যাপাজার্ডলি হয়ে যেতেছে, মানে এটারও কিছু আছে ওইটারও কিছু আছে, তখনই না আপনি পরীক্ষা বাড়ায় দিবেন, ঠিক না। যখন জানবেন যে আপনি একবারে সব হুবহু মিলে গেছে আজকের পড়ার মতো, তাহলে আমি কেন বাড়তি পরীক্ষা করাবো, ঠিক না, এটাই। আচ্ছা, এরপরে লাস্ট যেটা সে বলবে সেটা হচ্ছে জ্বরের কথা বলবে। কি বলবে? জ্বর আছে। তাহলে আমরা প্রথম দিন কিন্তু জ্বরের কথা তেমন একটা বলি নাই, বলছি জ্বর হইতেও পারে না হইতে পারে, এরকম একটা কথা বলছি। এখানে কিন্তু জ্বর মাস্ট থাকবে। তাহলে 4টা জিনিস কি কি? অ্যাবডোমিনাল পেন, যেটা বাড়তেই থাকবে, দিন যত যাবে তত বাড়বে যদি ওষুধ না খায়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা পিছনের দিকে ব্যাকের দিকে কি করবে? রেডিয়েট করবে, তার নাম। এরপরে কি বলছে? বসলে অথবা শুয়ে গেলে অথবা মোহাম্মদিয়ান প্রেয়ারের মতো যদি করে তাহলে কি হয়ে যাবে, মানে নামাজের মতো যদি সুরত ধরে তাহলে কি হয়ে যাবে? ব্যথা কমে যাবে, এটা একটা জিনিস। এরপরে বলছে হচ্ছে বমি হইতে পারে অথবা বমির ব্যাগ থাকতে পারে, এটা রিপিটেডলি হবে। এরপরে বলছে হচ্ছে হেঁচকি দিবে, দেন হচ্ছে জ্বরের কথা বলছে, মনে থাকবে না? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এবার আপনি ওই যে সাইন যেটা লিখতে চাইছিলেন, হ্যাঁ, ওই আপনি কি এক্সামিনেশন করবেন এবং কি পাবেন, মানে সে তো তার কথাগুলো বলছে, আপনি কিছু ক্রস কোশ্চেন করছেন, করার পরে আপনি কিছু জানলেন, কিছুটা ধারণা নিলেন। আরও কনফার্ম হওয়ার জন্য আপনি যখন নিজে কিছু করবেন, নিজে কি করবেন, তার আপনি হার্ট রেটটা একটু দেখবেন। কি দেখবেন? হার্ট রেটটা একটু দেখবেন। এখানে হার্ট রেটের সাথে অনেক সম্পর্ক আছে। কি দেখবেন? হার্ট রেটটা দেখবেন। হার্ট রেটটা কী হবে? কমবে না বেশি হবে? খুব বেশি থাকবে। টেকিকার্ডিয়া বলে। হার্ট রেট যদি বেশি হয় এটাকে কী বলে? টেকিকার্ডিয়া। লিখতে পারবেন নি? মানে লিখে দিই, হ্যাঁ। এই কার্ডিয়া মানে হার্ট, হ্যাঁ, আর টেকি মানে বেশি, হার্ট রেটটা বেশি, হ্যাঁ। হার্ট রেট যদি ইনক্রিজ হয় এটাকে কি বলা হয়? টেকিকার্ডিয়া বলা হয়। তাহলে হার্ট রেট কখন বেশি বলবেন? যখন 100-এর বেশি হয়ে যাবে। কতর বেশি? 100-এর বেশি হয়ে যাবে। আচ্ছা, এরপরে লেখেন প্রেশার মাপবেন না? প্রেশার মাপলে প্রেশার কি বেশি পাবেন কম পাবেন? প্রেশার কম পাবেন। দেখেন, হার্ট রেটের সাথে প্রেশারের একটা ভালো সম্পর্ক আছে। বেশিরভাগ ডিজিজের ক্ষেত্রে হার্ট রেট যদি বেশি হয় প্রেশার কম, প্রেশার বেশি হলে হার্ট রেট কম থাকে।
বুঝছেন কি না? যদি কারো দেখেন যে প্রেশার 150 100, হ্যাঁ 150 বা 100, তার দেখবেন যে হার্ট রেট 60 50 এরকম পাওয়া যায়, মানে কমে যায় আস্তে আস্তে। যাদের দেখবেন যে প্রেশার কম, তাদের দেখবেন যে পালস বা হার্ট রেটটা একটু বেশি থাকে। এটা একটা উল্টা সম্পর্ক আর কি। এটা হলেও এটা, যেমন আওয়ামী লীগ থাকলে বিএনপি থাকতে পারে না, বিএনপি থাকলে আওয়ামী লীগ থাকতে পারে না দেশে, হ্যাঁ জেলার পরিবর্তন করতে হয়, ঠিক আছে? আর আমরা যারা সাধারণ আছে আমাদের সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে টেকিকার্ডিয়া আর হচ্ছে হাইপোটেনশন, তাহলে এই দুটো জিনিস আমরা পাইলাম। এরপরে যখন আপনি যেহেতু পেটে ব্যথা বলছেন, পেটে তো অন্তত একটু হাত দিতে হবে না? পেটে হাত দিলে কি পাবেন? অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড পাবেন, মানে একবারে ফুলে ফাঁপা হয়ে থাকবে, শক্ত হয়ে থাকবে আর কি, ফুলবে ফাঁপা হয়ে শক্ত হয়ে থাকবেন, নিচের দিকে নামবে না। নর্মালি ধরলে কি এরকম সফট পাওয়া যায় না, ওটা সফট থাকবে না, কী হয়ে যাবে? ডিস্টেন্ডেড হবে। তাহলে 3টা জিনিস পাইলেন। 4 নাম্বার জিনিস, পেটের মধ্যে পানি চলে আসবে। কি চলে আসবে? পেটের মধ্যে পানি চলে আসবে। পেটে পানি আসাকে কি বলে? আমি বলছিলাম এটা আমি বলছি, আমি মনে আছে, অ্যাসাইটিস বলে, অ্যাসাইটিস মনে আছে নি? আপনি ভুলে গেছেন, তার মানে এটা সবাই ভুলে গেছে। অ্যাসাইটিস, ASCITIES, অ্যাসাইটিস। তাহলে অ্যাবডোমেনের মধ্যে পানি চলে আসবে। তাহলে অ্যাবডোমেনের মধ্যে ডিস্টেন্ডেড পাবেন, পানি পাবেন, প্রেশার কম পাবেন, হার্ট রেট বেশি পাবেন, ঠিক আছে? এরপরে কি পাবেন? এরপরে হচ্ছে যে লাংসের মধ্যে, লাংসের স্টেথোটা যখন বসাবেন, হ্যাঁ স্টেথোর বুঝেন তো, সাউন্ডগুলো তো বুঝেন নাকি? বুঝেন না? লাংসে যখন বসাবেন তখন হচ্ছে কি ক্রেভস পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ক্রেভস পাওয়া যাবে, মানে অ্যাডেড সাউন্ড, মানে নর্মাল যে সাউন্ড থাকে হার্ট আমাদের ফুসফুসের, ওই সাউন্ড থেকে এক্সট্রা সাউন্ড পাওয়া যাবে। এটা হচ্ছে কি নিউমোনাইটিস, মানে হচ্ছে কি লাংসের ইনফ্লামেশন, হ্যাঁ মানে লাংসের যে ফ্লুরাটা আছে না, কাভারের মধ্যে যদি ইনফ্লামেশন হয়, এটা কি বলা হয়? নিউমোনাইটিস বলা হয়। অথবা পানি যদি জমে লাংসের মধ্যে, ওইরকম আওয়াজ হবে, এটা হচ্ছে কি প্লুরাল ইফিউশন বলা হয়। তাহলে দেখেন প্যানক্রিয়াটাইটিস কত খারাপ, বলছিলাম না? এইগুলো আপনি নর্মালি পাবেন যখন আপনি পরীক্ষা করবেন, হ্যাঁ যখন আপনার নিজের কাছে যখন পরীক্ষা করবেন তখনই এগুলো পেয়ে যাবেন। এখন আসেন ইনভেস্টিগেশন কি করবেন, মানে কি পরীক্ষা করবেন আপনি মোটামুটি কনফার্ম। এখন আপনি কি করবেন? তাহলে 1 নাম্বার এনজাইম টেস্ট দিবেন। এনজাইম কোনটা মনে আছে নি? এখন আসেন এনজাইমের আমরা নর্মাল ভ্যালু সহ বলে দেব। এনজাইম কোনটা এই আজকেই পড়াইছি, অ্যামাইলেজ আর লাইপেজ, ঠিক আছে? এ আগে না এল আগে? এল আগে। তাহলে এটা মনে রাখবেন, ওটা হচ্ছে যে কি 24 ঘন্টার মধ্যে। তাহলে অ্যামাইলেজটা 24 ঘন্টার মধ্যে, আগে আসছে না? তাহলে অ্যামাইলেজটা আগে বাড়বে, পরে কোনটা বাড়বে? লাইপেজটা বাড়বে, এল পরে। মনে থাকবে না? মনে থাকবে। তাহলে 24 ঘন্টার মধ্যে যদি আসে অ্যামাইলেজটা বাড়বে, 24 ঘন্টা পরে আসলে লাইপেজ বাড়বে। এখন আসেন অ্যামাইলেজের নর্মাল লেভেল কত? সেরাম অ্যামাইলেজ 200 থেকে 250, 200 থেকে 250, এটা হচ্ছে যে রক্তের মধ্যে নর্মাল। কোথায়? অ্যামাইলেজ আমরা 2 জায়গায় থাকে বলছিলাম, মনে আছে কি না? একটা প্রস্রাবে, একটা রক্তে অ্যামাইলেজটা। তাহলে অ্যামাইলেজটা যখন রক্তে থাকবে তখন নর্মাল কত? 250 পর্যন্ত হইলে নর্মাল। এর যদি বেশি হয় তাহলে এটা পজিটিভ প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে প্রস্রাবের ক্ষেত্রে হচ্ছে 500-র বেশি হলে, কতর বেশি? 500-র বেশি, হ্যাঁ মনে থাকবে নি? তাহলে রক্তে কত? 250। যদি প্রস্রাবে 500-র বেশি হয় তখন পজিটিভ, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামাইলেজের ক্ষেত্রে। আর লাইপেজের ক্ষেত্রে কত? লাইপেজের ক্ষেত্রে হচ্ছে 140 পর্যন্ত নর্মাল। কত পর্যন্ত? 140। কোনো জায়গায় 150ও নর্মাল বলা হয়েছে। তাহলে আমরা 150-এর বেশি গেলে ধরে নেব যে পজিটিভ আসছে, ঠিক আছে? 140 থেকে 150 লিখে রাখেন, 140 থেকে 150। হ্যাঁ, এর বেশি যদি হয় তাহলে হচ্ছে যে পজিটিভ ধরবেন প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, হ্যাঁ মনে থাকবে নি? তাহলে এটা গেলো এনজাইম। এরপর আপনি যদি একটা সিবিসি করান, কমপ্লিট ব্লাড কাউন্ট, তখন কি হবে? কোনো কিছু অ্যাবনর্মাল হবে না, শুধুমাত্র একটা জায়গায় অ্যাবনর্মালিটি দেখা যাবে, সেটা হচ্ছে ডব্লিউবিসি কাউন্টটা একটু বেশি থাকবে, খুব বেশি না, 1000-1200 বাড়বে। কত বাড়বে? 1000-1200 বাড়বে। আমাদের ডব্লিউবিসি কাউন্ট নর্মাল কত? 4000 থেকে 11000 বলছিলাম না? মনে আছে নি? মনে নাই? আচ্ছা, নর্মাল হচ্ছে কত? 4000 থেকে 11000। তাহলে যদি কারো 1000 বাড়ে কত হবে? 12000 হবে, ঠিক না? কারো যদি 1500 বাড়ে 12500 হবে, এর বেশি বাড়বে না, খুব বেশি বাড়বে না। তাহলে রক্তের মধ্যে খুব একটা বেশি চেঞ্জ
আসে না, শুধুমাত্র ডব্লিউবিসিটা হালকা একটু বাড়ে, এটা একটা জিনিস, ঠিক আছে। এরপরে যখন আপনি একটা আরবিএস করবেন, আরবিএস কেন করা হয়, কি দেখার জন্য আরবিএস করা হয়? গ্লুকোজ দেখার জন্য। গ্লুকোজ দেখার জন্য না, তাহলে গ্লুকোজ লেভেলটা বেশি থাকবে। প্যানক্রিয়াস থেকে কী বের হয় মনে আছে কি না? ইনসুলিন, গ্লুকাগন হরমোন বের হয় কি না? ইনসুলিন যদি কম বের হয় রক্তে, গ্লুকোজ লেভেল কি হয়? বেশি হয় না? বেশি হয়। তাহলে প্যানক্রিয়াসের যেহেতু আমরা ডিজিজ পড়তেছি, হ্যাঁ, তাহলে আরবিএস করাটা ইম্পর্টেন্ট কি না? তাহলে আরবিএস করাটা ইম্পর্টেন্ট। গ্লুকোজ লেভেলটা বেশি থাকবে, অর্থাৎ ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যাবে তখন, ঠিক আছে? এটা মনে থাকবে নি? আচ্ছা, এরপরে ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা তখন কী হয়ে যাবে? ওই যে হাইপোক্যালসিয়ামিয়া, হ্যাঁ, ক্যালসিয়ামটা কমে যাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন সেরাম ক্রিয়েটিনিন। এটা কেন করবেন? তার কিডনি ফেলিওর হয়েছে কিনা এটা দেখার জন্য। কারণ প্যানক্রিয়াটাইটিস কী করে? মাল্টিপল অর্গান, হ্যাঁ সরি, ক্যালসিয়াম বাড়বে, হ্যাঁ, ক্যালসিয়ামটাও বাড়বে, ঠিক আছে। আচ্ছা, তাইলে আরেকটা জিনিস কি বলছিলাম, সেটা হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন কেন করবেন? সেরাম ক্রিয়েটিনিন যদি নর্মাল থাকে তাহলে মনে করবেন যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে, ভালো কথা, কিন্তু তার অন্তত কিডনিটা ভালো আছে। মানে আমরা শুরুতে বলছিলাম না যে প্যানক্রিয়াটাইটিস কী করে? মাল্টিপল অর্গান ফেলিওর করে, হার্ট, কিডনি, লিভার যা আছে সব ফেল করে। তাহলে এই জন্য আমরা সেরাম ক্রিয়েটিনিনটা করছি। নর্মাল আসলে তো ভালো, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, গ্লুকোজটা বাড়বে, মানে হচ্ছে ডায়াবেটিসটা আনকন্ট্রোল হয়ে যাবে আর কি, ঠিক আছে। এরপরে চেস্ট এক্সরে করবেন। বলবেন যে এখন আপনি বলতে পারেন এক্সরেটা কেন করব? বলতে পারেন না, আমার ব্যথা তো পেটে ব্যথা, আমি এক্সরে কেন করব? তাও আবার বুকের এক্সরে, পেটের এক্সরেও না, কেন? ওই যে কজের এক্সামিনেশনের মধ্যে আমরা বলছিলাম নিউমোনাইটিস, প্লুরাল ইফিউশন বলছিলাম না, লাংসের যে ইনফ্লামেশনগুলো, তো লাংসের ইনফ্লামেশন আপনি কেমনে বুঝবেন এক্সরে ছাড়া? বাইরে থেকে স্টেতো দিয়ে না বুঝছেন, তারা তো আপনি কনফার্ম বলতে হবে যে আপনার এই রোগটাও আছে সাথে, এটা জানাইতে হবে না তাকে? তো এটা জানানোর জন্য আপনার চেস্ট এক্সরে, ঠিক আছে, মনে থাকবে কি না? আচ্ছা, এরপরে আসেন আমাদের মোস্ট কমন যেটা আমরা পেটের জন্য সবসময় করি, সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম। সেটা হচ্ছে কি? আলট্রাসোনোগ্রাম। এখন বলতে পারেন এই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম সবার শেষে বা শেষের দিকে কেন বলছেন? কারণ এই ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামের রোল কম, মানে ভূমিকা কম, বুঝছেন কি না? কারণ কারো যদি গলস্টোন হয়, পাথর থাকে, সে আগে ডায়াগনোসিস করে রাখে না? পেটে ব্যথা হলে একটা আলট্রাসোনোগ্রাম সবাই নর্মালি করে। আপনার কাছেও দেখবেন যে একটা আলট্রাসোনোগ্রাম নিয়ে সে আসবে, বলবে যে 10 দিন আগে করছি, আপনি নতুন করে করাবেন, আপনি তো দেখতেছেনই তার এর মধ্যে পাথর আছে, এই কারণে আলট্রাসোনোগ্রামটা আজকে লাস্টের দিকে বলছে, বুঝছেন কি না? এরপরে এখন আসেন, কেউ যদি মানে খুব বেশি টাকাওয়ালা হয়, কারো যদি বাংলা বাড়ি থাকে, হ্যাঁ, তো তাদেরকে আরও কিছু পরীক্ষা করবেন। সেটা হচ্ছে কি? অ্যাবডোমেনের সিটি স্ক্যান করাবেন। কি করাবেন? অ্যাবডোমেনের সিটি স্ক্যান করাবেন। একবারে পাথর শুদ্ধা দেখা যাবে, কতটুকু আছে, কতটুকু বড় হয়েছে, কয় কোনা আছে, সব বোঝা যাবে, ঠিক আছে। তাহলে আমি অ্যাবডোমেনের সিটি স্ক্যান করাবো, এগুলো লাস্টের দিকে। তবে প্রথম যেগুলো বলছি, এনজাইম অবশ্যই করাইতে হবে, সিবিসি না করালেও তেমন একটা ক্ষতি নাই, তবে গ্লুকোজ লেভেল দেখতে হবে, কারণ এটার সাথে সরাসরি আছে। তারপর হচ্ছে এক্সরে করাইলেন, একটা ইসিজি করাই নেবেন, ওই যে হার্ট ফেলিওর যাতে হয়, যদি না হয় তাহলে তো ভালো, হইলে তো খারাপ। তাহলে আমি একটা ইসিজি করে অন্তত জানলাম যে তার কন্ডিশনটা কেমন আছে, হার্টের বেডটা কেমন আছে, রেটটা কেমন আছে, ঠিক আছে কি না? আচ্ছা, এইগুলো হলো মোটামুটি ইনভেস্টিগেশন। হ্যাঁ, এখন আসেন আমাদের ইনভেস্টিগেশন তো শেষ। এখন আমরা ধরেন ডায়াগনোসিস করে ফেললাম যে এটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। এখন আপনি কী ট্রিটমেন্ট দিবেন? ট্রিটমেন্ট দিবেন না? আমরা যখন এর কথা বলছিলাম, গল ব্লাডার ইনফ্লামেশনটা, তখন আমরা কি বলছিলাম? আপনি ইনজেকশন দিয়ে দেন, এই করেন, সেই করেন, এনপিও রাখেন, বলছিলাম না? কিন্তু এই পেশেন্ট আপনি ধরে রাখবেন না। ধরে রাখলে আপনি তার সাথে কি করবেন? অন্যায় করবেন। তাহলে আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে এই যার ছেলেরা যখন দাঁড়াইছে, আপনারা সমর্থন দিচ্ছেন, অন্তত না দাঁড়াইলেও, তাহলে আপনি যদি একজনের সাথে এই অন্যায়টা করেন, তাহলে এটার অন্তত দায় আপনাকে দিতে হবে। এই ট্রিটমেন্ট বাসায় হবে না। প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট কোথায় হবে না? বাসায় হবে না। কারণ এক নাম্বার কারণ হচ্ছে কি? তার হার্ট ফেলিওর যদি ডেভেলপ করে, আপনি কি বাসায় ঠিক করতে পারবেন? কিডনি যদি ফেল করে, পারবেন না। কারণ আমি কি বলছি, এটা 10 মিনিটের মধ্যে পেশেন্ট এটা খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। সেরাম লাইপেজ যখন বাড়া শুরু হবে, তখন আর আপনি তাকে মোটামুটি বাড়িতে চিকিৎসা দিয়ে ধরে রাখতে পারবেন না, ঠিক আছে। তাহলে তখন আপনাকে কী করতে হবে? এইচডিইউতে, হসপিটালে, মানে আমি যে ওয়ার্ডে কাজ করি অন্তত এই ওয়ার্ডেও না, তাহলে আরও ভালো ওয়ার্ডে, এইচডিইউ, হাই ডিপেন্ডেন্সি ইউনিট। এইচডিইউ মানে কি? হাই ডিপেন্ডেন্সি ইউনিট। সিসিইউ, আইসিইউ না, কিন্তু এটা সিসিইউ আইসিইউ থেকে একটু কম, ওয়ার্ড থেকে একটু ভালো, সিসিইউ আইসিইউ থেকে একটু খারাপ, ঠিক আছে। তার মানে তাকে আইসিইউতে না,
ধরেন আমার মেডিনোভা দিয়ে আমি যদি বুঝাই, সেটা হচ্ছে যদি আমার ওয়ার্ডে যদি থাকে 3000 পার ডে লাগবে, আর যদি এইচজিউতে থাকে তার পার ডে 4000 টাকার মতো লাগবে, আর আইসিইউতে যদি যায় 6000 থেকে 7000 টাকা নর্মালি লাগবে, শুধু সার্ভিস চার্জ, ঠিক আছে কিন্তু। আর আইসিইউর খরচ তো জানেনি, এটা নতুন করে কিছু বলার নাই। তাহলে এইচডিউটা তার জন্য প্রেফার করবেন, এইচডিউতে যাতে সে ট্রিটমেন্ট নেয় এটা বলে দিতে হবে যে এখনই নিয়ে যান, এই জায়গায় নিয়ে যাবেন, এই মানে আমার হসপিটাল না, যেখানে এইচডিউ আছে সেখানে নিয়ে যাবে, ঠিক আছে। এটা আপনারা তো বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে আসে, তাহলে এই পেশেন্ট অন্তত ধরে রাখেন না, এটা রিকোয়েস্ট আর কি, যেহেতু আমি পড়াচ্ছি এই রিকোয়েস্টটা তো রাখতে পারি নাকি, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, তাহলে বলে আমি কি এমনি এমনি পাঠাই দেবো? না, আপনি এমনি এমনি পাঠাবেন না, আপনি তাকে একটা ব্যথার ওষুধ দেবেন। কি দিবেন? একটা ব্যথার ইঞ্জেকশন দেবেন। এই ক্ষেত্রে আপার অ্যাবডোমিনাল পেন তো, এই ক্ষেত্রে আপনি কিটোরোলাকটা দিতে পারবেন না, হ্যাঁ, এই ক্ষেত্রে কিটোরোলাকটা দেওয়া যাবে না, যেহেতু ইপিগ্যাস্ট্রিক পেন আছে। এখানে কি আছে? সাথে কোন অর্গানটা আছে? স্টোমাক আছে, স্টোমাক আছে না? এরপর উপরের দিকে কি আছে? এই জায়গায় বরাবরই কিন্তু উপরের দিকে হার্টটা আছে, তাহলে এখানে কিটোরোলাক দেওয়া যাবে না। কিটোরোলাক দিলে হার্ট বার্নটা বেড়ে যাবে, হার্টের কার্যকারিতা কমে যাবে। তাহলে আপনি প্যানক্রিয়াটাইটিসের আমরা কমপ্লিকেশনের তো বলবোই, একটু পরেই বলবো কী কী কোন কোন জায়গায় সে আঘাত হানে। তাহলে হার্টেরও ক্ষতি করে দিলেন। অলরেডি কি হয়, প্যানক্রিয়াটাইটিসে হার্টে ক্ষতি করে, আমি আবার বাইরে থেকে ইনজেকশন দিয়ে ব্যথা কমানোর ক্ষেত্রে ব্যথাটা কমাই দিলাম কিন্তু হার্টের ক্ষতি করে দিলাম, এটা তো ঠিক না। তাহলে আমি দিব হচ্ছে কি, ওই যে বিসেরালজিন দেবো, হ্যাঁ, মানে ওই যে এলজিন বিসেট এগুলো আর কি, ঠিক আছে, 5 mg, হ্যাঁ। আর মুখে দিলে, মুখে যদিও কাজ করবে না, হ্যাঁ, মুখে দিয়ে লাভ নাই, এনপিও রেখা ইয়ে দিয়ে দেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি একটা ফ্লুইড দিবেন। আগে আমরা কি বলছিলাম, ফ্লুইডটা 30 ড্রপে দিতে বলছি না? আজকে আর 30 ড্রপে দিবেন না, আজকে হচ্ছে যে রানিং দিয়ে দিবেন। কিসে দিবেন? রানিং দিয়ে দিবেন, মানে ওই আমরা যে ফ্লুইড দিয়ে স্যালাইন সেটটা আছে না, স্যালাইন সেটের যে চাকাটা আছে একবার উপরে দিকে দিয়ে দেবেন, যাতে যত দ্রুত যায়। কেন? কারণ হচ্ছে যে কি, প্যানক্রিয়াটাইটিসের ফ্লুইড লেভেলটা কমাই দেয়, শরীরের ফ্লুইড লেভেলটা কী হয়ে যায়, কমে যায়। পেশেন্ট তখন শকে চলে যায়। কোথায় চলে যায়? শকে চলে যায়, মানে হার্ট থেকে রক্ত পাম্প হয়ে কম বের হবে, হার্টের মধ্যে রক্ত চলে যাবে। ধরেন এটা যদি হার্ট হয়, সব রক্ত যদি হার্টের মধ্যে থেকে যায়, হার্ট এটাকে আর কাজ করবে, তখনই সেই হার্টটা ফেলিওর হবে। আর অন্যদিকে কী হবে, হার্টের মধ্যে ধরেন এইগুলো, এটা হচ্ছে হার্ট, সব রক্ত এখানে, বাইরে আর কোনো রক্ত নাই, তাহলে তখন কি সে শকে চলে যাবে। শকে চলে যাবে না, এটা হচ্ছে কার্ডিওজেনিক শক। কমপ্লিকেশনের মধ্যে আমরা বলে দেবো যে কী কী রোগ হয়, তাহলে এখান থেকে বুঝছেন তো কার্ডিওজেনিক শকটা ডেভেলপ করতে পারে, এটা একটা জিনিস। আচ্ছা, তাহলে এই কারণে আমরা ফ্লুইডটা একটু অ্যাগ্রেসিভলি দেবো, এটা বইয়ের মধ্যে সুন্দরভাবে লেখা আছে, অ্যাগ্রেসিভলি ফ্লুইড ম্যানেজমেন্ট করতে হবে। ওই 30 ড্রপে দিয়ে আর লাভ হবে না, এখানে কি দিতে হবে, খুব দ্রুত দিয়ে। তাহলে একটা আপনি ফ্লুইড দিয়ে দিতে পারবেন, এটা তো পারবেন, পারবেন না? পারবেন। আচ্ছা, এরপরে আসেন, অক্সিজেন দিতে হবে তাকে, কারণ তার হার্ট রেটটা বেশি, কিন্তু হার্ট রেটটা কমানোর জন্য এক্ষেত্রে অক্সিজেনটা ভূমিকা পালন করবে, বুঝছেন? আপনি দেখবেন যে অক্সিজেন লেভেল, ওই যে আমাদের স্পাইরোমিটার যেগুলো আছে এগুলো দিয়ে দেখবেন যে 100% অক্সিজেন পাইতেছে। তাহলে আপনি অক্সিজেন কেন দিচ্ছেন, এটা কোশ্চেন চলে আসে না? ওই যে হার্ট রেটটা যাতে কমাই দিতে পারি বা নর্মালের মধ্যে আনতে পারি, এই কারণে আমরা হচ্ছে অক্সিজেনটা দিব, মনে রাখবেন। তাহলে অক্সিজেন ইনহেলেশন করবেন। এরপরে আসেন হচ্ছে এনজি ফিডিং করবেন। এনজি ফিডিং, কি ফিডিং? এনজি ফিডিং, তাকে মুখে খাবার না দিয়ে এনজি টিউব দিয়ে কি দিতে হবে, খাবার দিতে হবে। কারণ কি, ওই যে একবারে শুরুতে বলছিলাম, খাবার যখন পায় তখন সে কি করে, এনজাইম রিলিজ করে, এনজাইমগুলো ছাড়ে। তাহলে এখন তো নর্মালি এনজাইম বেশি আছে তার, এখন খাবার যদি নর্মালি আমি স্টোমাকে পাঠাই, স্টোমাক থেকে সেন্সেশনটা যাবে কি না, গেলে এনজাইমগুলো কি আরও বেশি বেশি বের হবে কি না? তাহলে আমি তার ক্ষতি করে দিলাম, ক্ষতি করা যাবে না, মুখে খাবার দেওয়া যাবে না, ঠিক আছে। তখন আমরা তাকে কী দিব, ডাইরেক্ট স্টোমাকের মধ্যে খাবারটা পৌঁছায় দেবো, কি দিয়ে? এনজি দিয়ে, যাতে সে কোনো স্টিমুলেশন না পায়, ঠিক আছে, বুঝছেন কি না? আচ্ছা, এরপরে আসেন আমাদের সেই অ্যান্টিবায়োটিকটা, হ্যাঁ, যেটা যদিও এইচডিওর মানুষজন দিবে। কোন অ্যান্টিবায়োটিকটা দেয়? এখানে দেওয়া হয় ইমিপেনাম। কি দেওয়া হয়? ইমিপেনাম, মেরোপেনাম না কিন্তু, ইমিপেনাম, ইমিপেনাম, IMI। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। কার ক্ষেত্রে দিবেন এটা? প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে। আর যদি দেখেন যে পেশেন্ট পার্টি এটা নিতে পারবে না, এগুলোর দাম অনেক বেশি, হ্যাঁ, 1500-1600 টাকা একটা ডোজ, দিন 3টা থেকে 4টাও দিতে হইতে পারে, এটা সবার ক্ষেত্রে এটা সম্ভব না। এটা কোম্পানি থেকে কিনলে এত টাকা, এবার বাইরে থেকে কিনলে চিন্তা করেন। হ্যাঁ, ইঞ্জেকশনে তো, ইঞ্জেকশন ছাড়া তো এগুলো হয় না। আচ্ছা, আর একটা দিতে পারেন, সেটা হচ্ছে সেফুরোক্সিম। সেফুরোক্সিম কোনটা? হচ্ছে ফিউরোটিল খান না, ফিউরোটিল, ফিউরোসেপ, ওইগুলো আর কি, হ্যাঁ, ওইটার ইঞ্জেকশনটা কত গ্রাম পাওয়া যায় কেউ জানেননি? প্র্যাকটিস করেননি আপনারা? ওটার ইঞ্জেকশনটা 7.5 গ্রাম
সরি 7.5 750, আরে উল্টাপাল্টা করতেছি, 750 মিলিগ্রাম অথবা 1.5 গ্রাম, এই দুটো স্ট্রেংথ হয়। তাহলে বয়স অনুযায়ী বয়স কম হলে 750টা দিবেন, আর বয়স বেশি হলে ইয়াটা দিয়ে দেবেন গ্রাম, 1.5 গ্রামেরটা দিয়ে দেবেন, মানে 1.5 গ্রামেরটা আর কি, বুঝছেন কি না? তাহলে এগুলো দিয়ে পাঠিয়ে দেবেন। হসপিটালেও সেম এগুলোই দিবে, তবে তার যদি কোনো অর্গান ফেলিওর হয় তখন ওইখানে ম্যানেজমেন্টটা করতে পারবে, বুঝছেন কি না? এই কারণেই এসজিওতে পাঠানো, আর কিছু না। এরপর আসে সাপোর্টিভ থেরাপি। সাপোর্টিভ থেরাপি হচ্ছে কি, যদি কোনো কারণে তার কিডনি ফেল করে, হ্যাঁ, তাহলে কিডনির জন্য আপনি কী করবেন, কিডনিতে পানি বেশি হয়ে গেছে, ফ্লুইড বেশি জমা হয়ে গেছে, একটা লেসিক্স দিয়ে দেবেন। লেসিক্স দিলে কী হবে, ফ্লুইডগুলো বের হয়ে যাবে। অথবা তাকে প্রোটিন কন্টেন্ট ফুড খাইতে বলবেন। প্রোটিন খাইলে কী হয়, প্রোটিনগুলো পানিকে ধরে রাখে, হ্যাঁ, পানিকে যদি ধরে রাখে তখন আমার পুরো শরীরে তো প্রোটিনটা থাকে না, তাহলে আমার যদি এখানে পানি আসে, এখানে পানি এখানে চলে আসলো, কিডনিতে আর বসে থাকলো না, বুঝছেন কি না? ওইটাই। আচ্ছা, মনে থাকবে না? এরপরেও যদি না হয় তখন হচ্ছে যে সার্জারি, আপনি বলবেন, সার্জারি করতে বলে দেবেন। কি করতে বলবেন? সার্জারি করতে বলে দেবেন। এখন আসেন কমপ্লিকেশন। কি কি জটিলতা, যদি ট্রিটমেন্ট না করেন কি কি জটিলতা দেখা দিতে পারে, কমপ্লিকেশনগুলো কি কি হতে পারে? আচ্ছা দেখেন, প্যানক্রিয়াসের মধ্যে কী হবে আর প্যানক্রিয়াসের বাইরে কী হবে। তাহলে প্যানক্রিয়াসের মধ্যে যদি আমরা বলি যে আমি ফেনীর ছেলে, তাহলে আমরা ফেনীর লোকাল না। তাহলে প্যানক্রিয়াসের ক্ষেত্রে প্যানক্রিয়াসে যদি কোনো ক্ষতি করে সেটা প্যানক্রিয়াসের লোকাল না। তাহলে লোকাল কী কী ক্ষতি হয় লেখেন, লোকাল কমপ্লিকেশন লেখে 1 নম্বরে লেখেন লোকাল। হ্যাঁ, এবার লোকালের মধ্যে লেখেন অ্যাসাইটিস, মানে প্যানক্রিয়াসের মধ্যে ফ্লুইড জমবে, ঠিক আছে? হ্যাঁ, অ্যাসাইটিস হবে, অ্যাসাইটিস। এরপর লেখেন অ্যাবসেস হবে, ফোড়া হয় না, ফোড়া আমাদের শরীরের মধ্যে ফোড়া দেখছেন না? হয়েছে তো, অনেকেরও তো হয়েছে। এই প্যানক্রিয়াসের মধ্যে অ্যাবসেস হবে, এটারে বলে প্যানক্রিয়াটিক অ্যাবসেস। প্যানক্রিয়াটিক অ্যাবসেস মানে প্যানক্রিয়াসের মধ্যেই ফোড়া হবে, প্যানক্রিয়াটিক অ্যাবসেস, লিখছেন? এরপর লেখেন থ্রম্বোসিস। থ্রম্বোসিস মানে হচ্ছে কি, ক্লট হয়ে যাওয়া আর কি, রক্ত জমাট বেঁধে দেওয়া। হ্যাঁ, থ্রম্বোসিস, প্যানক্রিয়াসের মধ্যে কি হয়ে যাবে, রক্তগুলো আসি জমাট বেঁধে যাবে, থ্রম্বোসিস। আচ্ছা, লোকাল কজগুলো বা লোকাল কমপ্লিকেশন শেষ। এখন লেখেন সিস্টেমিক কমপ্লিকেশন। সিস্টেমিক মানে হচ্ছে কি, আমাদের যে অর্গানগুলো আছে ওইখানে কী কী ক্ষতি হতে পারে, হ্যাঁ, কোন কোন অর্গানে কী কী ক্ষতি হয় এগুলো আর কি, সিস্টেমিক কমপ্লিকেশন। সিস্টেমিক কমপ্লিকেশন 1 নম্বর লেখেন কার্ডিওজেনিক শক। ওই যে একটু আগে আমি ডিটেলস বলছিলাম, মনে আছে কিনা কিভাবে হয়? কার্ডিওজেনিক শক লেখেন। এরপর লেখেন এরিথমিয়া, ওই যে হার্ট রেট যে বেড়ে গেছে ওইটা আর কি। হ্যাঁ, কার্ডিওজেনিক শক। এত কিছু মনে না থাকলে লেখেন যে শক। কার্ডিওজেনিক যদি মনে না থাকে শুধু শকে লেখেন, তাহলে পেশেন্ট শকে থাকবে। কার্ডিওজেনিক শক 2 নম্বর লেখেন এরিথমিয়া। এগুলো কোথায় হচ্ছে? এই দুইটা হচ্ছে হার্টের মধ্যে হচ্ছে। কোথায়? হার্টের মধ্যে। এরিথমিয়া হার্ট ইরেগুলার বেড দিবে আর কি, তখন কোনো সময় বেড়ে যাবে, কখনো কমে যাবে, এরকম। হ্যাঁ, এরিথমিয়া। আচ্ছা, এই দুইটা কজ কোথায় দেখা যায়, এই দুইটা ক্ষতি কোথায় হবে? হার্টের মধ্যে। এরপরে লেখেন ARDS, অ্যাকিউট, আচ্ছা এটা লিখে দিই, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। লাংসের মধ্যে তখন ডিস্ট্রেস চলে আসবে। হ্যাঁ, অ্যাকিউট ডিস্ট্রেস সিনড্রোম। ডিস্ট্রেসটা চলে আসবে কোথায়? অ্যাকিউট মানে কি বললাম না একটু আগে, মানে এখন হচ্ছে, এখন থেকে অল্প সময়ের মধ্যে যদি কোনো সমস্যা হয়, এগুলো হচ্ছে যে অ্যাকিউটের মধ্যে পড়ে আর কি। হ্যাঁ, রেসপিরেটরি মানে হচ্ছে কোথায়? লাংসের মধ্যে। হ্যাঁ, রেসপিরেটরি। তারপর হচ্ছে কি ডিস্ট্রেস, মানে হচ্ছে ডিস্ট্রেস যদি দেখা যায়, দেখবেন আমাদের লাংস অনেক সময় কী হয়, চুপসায় যায় না। লাংস যখন ঠিকমতো পাম্প করতে পারে না, যখন আমাদেরকে অক্সিজেন দিতে পারে না ঠিকমতো, ওটারে বলা হয় ডিস্ট্রেস সিনড্রোম, বুঝছেন কি না? তাহলে এটা কোথায় হবে? সিনড্রোম মানে হচ্ছে যে এই যে
সিমটমগুলো যখন দেখা দেয় এটারে একসাথে সিমটম বলা হয় আর কি, হ্যাঁ। অনেকগুলো সিমটম যখন একসাথে দেখা দেয় একই ওয়ার্ডে যখন আমরা প্রকাশ করি, এই যে লাংসের যে সমস্যাগুলো আছে এগুলো যদি আমরা একই ওয়ার্ডে প্রকাশ করি তখন এটা সিন্ড্রোমিক আকারে আসে আর কি। তাহলে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, কারণ রেসপিরেটরি ডিস্ট্রেস আপনার নিউমোনিয়াতেও হয়, নিউমোনাইটিসও হয়, ব্রঙ্কিওলাইটিসও হয়, ব্রঙ্কাইটিসও হয় না, প্লুরাল ইফিউশন হয়। তাহলে এতগুলো রোগ একসাথে না বলে এটাকে কী বলা হয়? অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম, ঠিক আছে। এর মধ্যে এতগুলো রোগ, তাহলে এটা কোথায় হবে? লাংসের মধ্যে হবে। তাহলে লাংসও শেষ, তাহলে হার্টও ক্ষতি করে, লাংসেও ক্ষতি করে, দুটো জিনিস পাইছেন কিনা? আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে রেনাল ফেলিওর করে। 3 নাম্বার কী করে? রেনাল ফেলিওর করতে পারে, ঠিক আছে। তাহলে রেনাল মানে হচ্ছে কিডনি, মানে কিডনি ফেলিওর 3 নাম্বার। আচ্ছা, এরপর আসেন রক্তে কী করে। রক্তে অনেকগুলো জিনিস করে। 1 নম্বরে লেখেন গ্লুকোজ লেভেলটা বাড়বে। কোনটা বাড়বে? ইনক্রিজ গ্লুকোজ লেভেল। ওই যে আমরা ইয়ার মধ্যে পড়ছিলাম, ইনভেস্টিগেশন পড়ানোর সময় বলছিলাম, আমরা যদি আরবিএসটা করি, আরবিএস করলে আমরা কী পাবো? গ্লুকোজ বেশি আছে পাবো, বলছিলাম না? তাহলে ইনক্রিজ গ্লুকোজ লেভেল, হ্যাঁ, তাহলে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকবে। তারপরে লিপিডের পরিমাণটা বেশি থাকবে। লিপিড মানে হচ্ছে ফ্যাট, চর্বির পরিমাণ বেশি থাকবে আর কি, হ্যাঁ। রক্তে তাহলে কী কী বেশি পাওয়া যাবে? চর্বি বেশি পাওয়া যাবে, আর হচ্ছে গ্লুকোজ বেশি পাওয়া যাবে রক্তের মধ্যে। এই ক্ষতিগুলো সে করে যাবে। লিপিড ফ্যাট আর কি, চর্বি বেশি থাকবে। চর্বির মধ্যে মূলত আমরা ওই যে কোলেস্টেরল, এলডিএল, এইচডিএল যেগুলো আছে এগুলো আর কি, কোলেস্টেরলটা বেশি থাকে আর কি মূলত। এরপর আসেন ব্রেনে কী ক্ষতি করে। ব্রেনে, হ্যাঁ, তাহলে সেই ক্ষতি করে না ভালো অর্গান যেগুলো আমার বেঁচে থাকার জন্য দরকার, ক্ষতি করে না এমন কোনো অর্গান বাকি রাখে না। ব্রেনে কী করে? সে কনফিউশনাল স্টেট তৈরি করে। কনফিউশন মানে সে যখন, মানে একটা রুগী যখন দেখবেন সে উল্টাপাল্টা কথা বলে, সে আগে কখনো এরকম বলে না, এরকম হয়ে যাবে, তখনই আপনি বুঝবেন যে ব্রেনেও ইফেক্ট করে ফেলছে। মানে কনফিউশনাল স্টেট বলা হয় এটাকে। মানে সে যেটা বলবে এটা মানে কোনো ইয়ে থাকবে না। সে বলবে যে, ধরেন আপনি ওই ওনার ভাই, হ্যাঁ, একটা কথা বা আমারই ভাই, আপনি আমার বলবেন না রে এরা তো আমি চিনি না, এই করতে কেমন ভাই হলো, এরকম একটা কথাবার্তা বলে ফেলবে। অথচ আমার সাথে আপনার জায়গা যেমন নিয়েও কোনো সময় সমস্যা হয় না। এরকম ফ্যামিলি আছে না? আবার আমি অনেক ফ্যামিলিতে আছে, আবার অনেক ফ্যামিলিতে হয় সমস্যা। অনেক ফ্যামিলিতে আছে আরে আমার ভাইয়ে তো নিচে সমস্যা কি, এরকম শেষ, ঝামেলা মিটমেন্ট হয়ে যায়। তখন আপনার সাথে কোনো ঝামেলা নাই। যদি ঝামেলা থাকে তখনই না বলবেন হ্যাঁ আমি চিনি না। কিন্তু রোগী অবস্থা কি এরকম কেউ বলে কিনা? এরকম তো খুব বলে না। ধরেন আগে থেকে ভালো সব কিছু ঠিক আছে, এই লোক আমারে বললো তখন আরে না আমি তো ওনারা চিনি না, এরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আপনার ব্লাডগুলা আপনার ব্রেনের মধ্যে ঠিকঠাক মতো যেতে পারবে না, এটার বলা হয় ভাস্কুলার ডিস্টারবেন্স। ভাস্কুলার ডিস্টারবেন্স মানে ভেসেল হয়ে, ভেসেল মানে হচ্ছে আর্টারি এবং ভেন দুইটাকে বলা হয়, মানে শিরা ধমনী দুইটাকেই ভাস্কুলার ডিস্টারবেন্স, মানে ব্লাড সাপ্লাইটা ব্রেনের মধ্যে খুব ভালোভাবে হবে না, হয় বেশি হয়ে যাবে নাহলে কম হয়ে যাবে, বুঝছেন কিনা? ডিস্টার্ব দেবে আর কি, হ্যাঁ। এইগুলো মরলে মোটামুটি তাহলে এটা দেখেন ব্রেনেরও ক্ষতি করলো, উপর থেকে শুরু করেন ব্রেনের ক্ষতি করলো, ব্রেন ছাড়া আপনি বাঁচবেন না। হার্টে আসেন, হার্ট ছাড়া বাঁচবেন না। লাংসে আসেন, লাংস ছাড়া বাঁচার কোনো উপায় আছে? বাঁচার উপায় নেই। লিভারের ক্ষতির কারণে তার রোগটা হচ্ছে, তাহলে লিভার তো আগে থেকেই নাই। এরপর আসেন নিজে যেটা ক্ষতি করতেছে মানে প্যানক্রিয়াস, ও নিজেই নাই। এরপর আসেন কি বলছি, পেটের মধ্যে কোনটা? কিডনি, তাহলে কিডনিও নাই। তাহলে আছে কি? হাত পা দিয়ে আপনি বেঁচে থাকবেন? হাত পা দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাত একটা না থাকলেও আপনি বাঁচবেন, কিন্তু কিডনি না থাকলে সে কিন্তু একটা কিডনি নষ্ট করবে না, নষ্ট করলে দুইটাই করবে, ঠিক আছে? সে এত দয়ালু না যে একটা করলাম আর একটা করবো না, এরকম করবে না, হ্যাঁ। তাহলে কিডনি দুইটাই নষ্ট করে দিল, লাংস দুইটাই নষ্ট করে দিল, তাহলে আছে কি? কিছু আছে? বাঁচে থাকার মতো কিচ্ছু নাই। এটাই হলো আজকের পড়া। তাহলে এই রুগীকে আমরা কি করব না, নিজেদের কাছে ধরে রেখে দেবে না, ইমিডিয়েট ট্রিটমেন্ট দিয়ে ইমিডিয়েটলি হসপিটালে পাঠিয়ে দেবো। তবে ট্রিটমেন্ট দিয়ে দিবেন, একটা জিনিস জানছেন, ওই হিসাবে ট্রিটমেন্টটা দিয়ে তাকে আমরা হসপিটালাইজ করে দেবো। হসপিটালে কার কাছে পাঠাবেন? এইচডিইউতে, নর্মাল ওয়ার্ডে না।